নমস্কার। ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা উঠলেই আমাদের মনে অনেক বড় বড় আন্দোলনের কথা আসে, তাই না? কিন্তু এমনও একটা ঘটনা ছিল যা প্রায় চাপা পড়ে গেছে ইতিহাসের পাতায়। অথচ এই ঘটনাটাই ব্রিটিশ রাজের ভিতটা একেবারে নাড়িয়ে দিয়েছিল। চলুন আজ সেই গল্পটাই শোনা যাক। শুরুতেই একটা চমকে দেওয়ার মতো কথা শোনাই। এই যে কথাটা দেখছেন এটা আর কারো নয়, স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলির, মানে যে মানুষটা ভারতের স্বাধীনতা দেওয়ার পুরো ব্যাপারটা দেখভাল করেছিলেন। তিনি নিজেই বলছেন যে গান্ধীজির ১৯৪২-এর আন্দোলনের প্রভাব ছিল নগণ্য। ভাবা যায়, এই একটা কথাই তো আমাদের এতদিন ধরে জানা ইতিহাসকে পুরো চ্যালেঞ্জ করে বসে। তাহলে প্রশ্নটা হলো, কি ছিল সেই বিদ্রোহ? ব্রিটিশ প্রধানমন্ত্রী যাকে রাজত্বের অবসানের প্রধান কারণ বলছেন। ঠিক ধরেছেন, এটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আমরা ডুব দেব ১৯৪৬ সালের রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহের সেই প্রায় অজানা কাহিনীতে। আচ্ছা, চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। কিভাবে এই বিদ্রোহের জমিটা তৈরি হলো? আসলে পরিস্থিতিটা এমন ছিল যে নৌবাহিনী তখন একটা বারুদের স্তূপের মতো হয়ে গিয়েছিল। শুধু একটা স্ফুলিঙ্গ পড়ার অপেক্ষা ছিল। দেখুন, কারণগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। একদিকে ছিল মারাত্মক বর্ণবৈষম্য। ভাবুন তো, ভারতীয় নাবিকদের কুলির ছেলে, জঙ্গলি এসব বলে অপমান করা হতো। খাবার দাবার, থাকার জায়গা সবই ছিল খুব খারাপ মানের। আর বেতনের বৈষম্য, সে তো ছিল আকাশ পাতাল। এর সাথে যোগ হয়েছিল নেতাজির আইএনএ বা আজাদ হিন্দ ফৌজের বিচার থেকে পাওয়া অনুপ্রেরণা, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চাকরি থেকে ছাঁটাইয়ের ধীরগতি নিয়ে হতাশা। সব মিলিয়ে ক্ষোভটা কিন্তু ভেতরে ভেতরে বাড়ছিলই। আর সেই স্ফুলিঙ্গটার জ্বালালেন একজনই নাবিক, বিসি দত্ত। তিনি HMIS তালওয়ার জাহাজে ভারত ছাড়োর মতো ব্রিটিশ বিরোধী স্লোগান লিখেছিলেন। আর ব্যাস, এই ছোট্ট একটা কাজের জন্যই তাকে গ্রেফতার করা হলো। আর এই গ্রেফতারটাই হয়ে দাঁড়ালো এক বিশাল আগুনের সূত্রপাত। ব্রিটিশরা ভেবেছিল একজনকে গ্রেফতার করলেই সব থেমে যাবে, কিন্তু হলো ঠিক তার উল্টো। দত্তের গ্রেফতার যেন আগুনে ঘি ঢালল। সেই আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ল গোটা ব্রিটিশ ইন্ডিয়ান নেভিতে, অবিশ্বাস্য গতিতে। একবার টাইমলাইনটা দেখুন, কি সাংঘাতিক গতিতে সব হচ্ছিল। ১৮ই ফেব্রুয়ারি বম্বেতে ১১০০ নাবিক অনশন শুরু করল। পরের দিনই ১৯শে ফেব্রুয়ারি ধর্মঘট আরও ছড়ালো, একটা সেন্ট্রাল স্ট্রাইক কমিটিও তৈরি হয়ে গেল। ২০ তারিখের মধ্যে করাচির নাবিকরাও যোগ দিয়ে HMIS হিন্দুস্তান জাহাজটাই দখল করে নিল। ২১ তারিখে তো রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেল করাচিতে। ব্রিটিশরা হুমকি দিল পুরো নৌবাহিনী ধ্বংস করে দেবে। আর সবশেষে ২৩শে ফেব্রুয়ারি রাজনৈতিক চাপে পড়ে বিদ্রোহীরা আত্মসমর্পণ করল। মানে এক সপ্তাহেরও কম সময়ে একটা সাধারণ ধর্মঘট থেকে একেবারে পূর্ণাঙ্গ বিদ্রোহ। আর এই বিদ্রোহটা কিন্তু ছোটখাটো ছিল না। সংখ্যাটা শুনলে অবাক হবেন, ১০,০০০-এরও বেশি নাবিক এতে সরাসরি যোগ দিয়েছিলেন। শুধু তাই নয়, তাদের নিয়ন্ত্রণে ছিল ৫৬টা জাহাজ। ভাবা যায়, বম্বে থেকে করাচি, এমনকি সুদূর এডেন পর্যন্ত উপকূলের অনেক ঘাঁটিও তারা দখল করে নিয়েছিল। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল তাদের ঐক্য। দেখুন, বিদ্রোহী জাহাজগুলোতে কংগ্রেস, মুসলিম লীগ আর কমিউনিস্ট পার্টি, ৩টে দলের পতাকাই একসাথে ওড়ানো হয়েছিল। এটা ছিল একটা অসাধারণ ঐক্যের প্রতীক, বিশেষ করে সেই সময়ে যখন দেশটা ধর্ম আর রাজনীতির বিভেদে ভাগ হওয়ার দিকে এগোচ্ছিল। তো একদিকে যখন ব্রিটিশ সাম্রাজ্য রীতিমতো কাঁপছে, তখন বিদ্রোহীরা স্বাভাবিকভাবেই তাকিয়েছিল দেশের বড় বড় রাজনৈতিক নেতার দিকে তাদের সমর্থনের আশায়। কিন্তু তারা যে সাড়া পেল, সেটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। ব্যাপারটা বুঝতে হলে সময়টা দেখতে হবে। বিদ্রোহ শুরু হলো ১৮ই ফেব্রুয়ারি, আর ঠিক তার পরের দিন ১৯শে ফেব্রুয়ারি ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তরের আলোচনার জন্য ক্যাবিনেট মিশন পাঠানোর কথা ঘোষণা করল। ফলে কংগ্রেস বা মুসলিম লীগের মতো বড় দলগুলোর নেতারা ভাবলেন এই বিদ্রোহটা স্বাধীনতার পথে তাদের আলোচনার প্রক্রিয়াটাকে নষ্ট করে দেবে। তারা এটাকে একটা সুযোগ হিসেবে না দেখে একটা সমস্যা হিসেবে দেখলেন। এমনকি মহাত্মা গান্ধীও এই বিদ্রোহের সমালোচনা করেন। তার মতে, কোনো প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নেতৃত্ব ছাড়া নাবিকদের এমনটা করা ঠিক হয়নি। তিনি ব্যারিকেডের ঐক্যের বদলে সাংবিধানিক পথে, মানে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন।
এরপর আসরে নামেন সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি কংগ্রেসের পক্ষ থেকে বিদ্রোহীদের কাছে যান এবং তাদের একটা বড়সড় প্রতিশ্রুতি দেন। তিনি আশ্বাস দেন যে আত্মসমর্পণ করলে কংগ্রেস এটা নিশ্চিত করবে যে ধর্মঘটি নাবিকদের কারোর বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। আর এই প্রতিশ্রুতির ওপর ভরসা করেই নেভাল সেন্ট্রাল স্ট্রাইক কমিটি ধর্মঘট তুলে নেয়। 23শে ফেব্রুয়ারি 1946 বিদ্রোহীরা আত্মসমর্পণ করে। তারা ভেবেছিল দেশের নেতারা তাদের পাশে আছেন। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। আত্মসমর্পণের পরে যা ঘটল তা এই বিদ্রোহের আসল চরিত্রটাকে সামনে নিয়ে আসে, আর সেটা ছিল একাধারে দুঃখজনক এবং ঐতিহাসিক। বিদ্রোহে অংশ নেয়া সেই বিসি দত্তের কথাতেই বলি, একটা নিয়মিত ধরপাকড় শুরু হলো। কত হাজার মানুষকে যে জেলে ভরা হলো তা কেউ জানতেও পারল না। জেল থেকে তারা যেন বিস্মৃতির অতলে হারিয়ে গেল। সর্দার প্যাটেলের সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। হাজার হাজার নাবিককে গ্রেফতার করা হলো, কোর্ট মার্শাল করে বরখাস্ত করা হলো। স্বাধীন ভারত বা পাকিস্তান কোনো দেশের নৌবাহিনীতেই তাদের আর কোনোদিন ফিরিয়ে নেওয়া হয়নি। তো একদিক থেকে দেখলে মনে হবে বিদ্রোহটা পুরোপুরি ব্যর্থ। এর তাৎক্ষণিক লক্ষ্য পূরণ হয়নি, ধর্মঘট দমন করা হয়েছিল, নেতারা গ্রেফতার হয়েছিলেন, আর রাজনৈতিক নেতৃত্ব তাদের সাথে একরকম বিশ্বাসঘাতকতা করেছিল। কিন্তু এটাই কি পুরো সত্যি? একেবারেই না, কারণ এই বিদ্রোহটাই ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছিল যে তারা পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গেছে। 25শে মার্চ 1946-এর একটা ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্টেই স্বীকার করা হয় যে ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী কাউকেই আর বিশ্বাস করা যায় না। আর এটাই ছিল আসল কথা। জেনারেল হেস্টিংস ইসমাই যেমনটা বলেছিলেন, সাধারণ মানুষের বিদ্রোহ সামলানো হয়তো সম্ভব, কিন্তু যদি ভারতীয় সেনাবাহিনী বিগড়ে যায় তাহলে ছবিটা পুরো অন্যরকম হবে। ব্রিটিশরা খুব ভালোভাবেই জানত ভারতীয় সৈনিকদের আনুগত্য ছাড়া এত বড় একটা দেশ শাসন করা অসম্ভব। তাহলে কি দাঁড়ালো? একটা বিদ্রোহ যা আপাতদৃষ্টিতে ব্যর্থ, কিন্তু তার আসল লক্ষ্যে সফল হল। এই বিদ্রোহটাই ব্রিটিশদের বুঝিয়ে দিল যে তাদের ভারত ছাড়ার সময় হয়ে গেছে এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা আরও দ্রুত করতে তারা বাধ্য হল। আর এই গল্পটা আমাদের জন্য একটা দারুণ প্রশ্ন রেখে যায়, তাই না? ইতিহাসে এমন আর কোন কোন ব্যর্থতা আছে যা আসলে গোটা দুনিয়াকে বদলে দিয়েছে?